প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের রায় মার্টিনের মডেল কোশ্চেন পেপারের সেট 1 আলোচনা করব। এটি পেজ 499 পেজ। ফার্স্ট কোশ্চেন, হার্বেরিয়ামে উদ্ভিদ নমুনাকে সংরক্ষণ করার জন্য প্রদত্ত কোন পদ্ধতিটি অবলম্বন করা হয়? এক্ষেত্রে শুকনো করা বা ড্রাইং পদ্ধতি হার্বেরিয়ামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হার্বেরিয়াম একটি ঘরকে বোঝায় যেখানে বিভিন্ন নমুনাকে সংরক্ষণ করা যায়, বহু বছর সংরক্ষণ করে রাখা যায়। সেখানে নমুনাকে শুকনো করার অনেকগুলো পদ্ধতি আছে এবং শুকনো করার পর তারপর একটা নির্দিষ্ট হার্বেরিয়াম সিটে সেগুলোকে আটকিয়ে অনেক সময় বেঁধে দেওয়া হয় বা চিট দিয়ে চিটিয়ে সেগুলোকে সংরক্ষণ করা যায়। তার সাথে একটা লেবেলও চেটানো হয় এর সাথে, যাতে কে সংরক্ষণ করেছে, কোথায় সংরক্ষণ করেছে সেগুলো সম্পর্কে এখানে লিখে রাখা হয়, যাতে পরবর্তীকালে যারা এগুলোকে নিয়ে গবেষণা করে বা ধরো ছাত্রছাত্রীরা দেখে সেগুলো সহজে জানতে পারে। অন্য কোনো পদ্ধতিগুলো হলে সেগুলো সংরক্ষণ করা, প্রিজারভেটিভ বা শীতলীকরণ, এগুলোর মাধ্যমে দেখা যেত নি অথবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। পরবর্তী কোশ্চেন, উদ্ভিদ বিদ্যা নিয়ে গবেষণা করার সময় কোন বিজ্ঞানী প্রথম হার্বেরিয়ামের ব্যবহার করেন? প্রথম হার্বেরিয়ামের ব্যবহার করেছিলেন বিজ্ঞানী কার্ল লিনিয়াস। লিনিয়াস, যিনি ওনাকে বলা হয় ট্যাক্সোনমির জনক বা দ্বিপদ নামকরণের জনকও বলা হয়, ক্যারোলাস লিনিয়াস। তিনি প্রথম বিভিন্ন দ্বিপদ নামকরণগুলো দিয়েছিলেন এবং প্রচুর উদ্ভিদের বিজ্ঞানসম্মত নামকরণ করেছেন, অর্থাৎ জীবের ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাস করেছেন। তো সেই সময় জীবগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য একটা নির্দিষ্ট প্রামাণ্য দলিল সংরক্ষণ করার জন্য তিনি এই মতবাদটি দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলির মধ্যে কোন সজ্জাক্রমটি সঠিক? সেক্ষেত্রে সঠিক একেবারে শেষ থেকে যদি দেখা যায়, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, এটা প্রথম থেকে রাজ্য থেকে দেখলে দেখা যায় রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সেক্ষেত্রে এদিক থেকে মিলে যাচ্ছে, অর্থাৎ যে কোনো ভাবে মিললেই, যেভাবেও মুখস্থ করে মিলালেই পরপরগুলো সেটাকেই বোঝা যাবে যে পরপর এখানে প্রজাতিকে, একটা জীবকে সম্পূর্ণরূপে বোঝা যায়। অনেকগুলো প্রজাতি নিয়ে গণ গঠিত হয়, অনেকগুলো গণ নিয়ে একটা গোত্র গঠিত হয়, অনেকগুলো গোত্র নিয়ে একটা বর্গ গঠিত হয়, ঠিক আছে, অনেকগুলো বর্গ নিয়ে একটা পর্ব গঠিত হয়, অনেকগুলো শ্রেণী গঠিত হয়, শ্রেণী থেকে পর্ব গঠিত হয়, অনেকগুলো পর্ব নিয়ে একটা রাজ্য গঠিত হয়, ঠিক আছে। তো এইভাবে পরপর সজ্জাক্রম হলো এটি। পরবর্তী কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে জুলজিক্যাল পার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি? এক্ষেত্রে যে অপশানগুলো আছে তাদের মধ্যে সব থেকে উপযুক্ত অপশান হবে এইটা, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি করা। এক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করাটাই হলো সব প্রধান উদ্দেশ্য। সেক্ষেত্রে শুধু জুলজিক্যাল পার্ক কেন, বটানিক্যাল গার্ডেনও হতে পারে, বা ধরো যে কোনো রকমের ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, সকলেরই প্রধান উদ্দেশ্য হলো এখানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সচেতন জীব প্রজাতিকে যে সংরক্ষণ করা হবে সেই সংরক্ষণই হলো তার প্রধান উদ্দেশ্য। এবং সংরক্ষণের মাধ্যমে সাধারণ মানুষদেরকে তাদের সচেতনতা বৃদ্ধি করা হয়, যাতে তারা জীবকে হত্যা না করে। এবং জীব যদি পরিবেশে ধ্বংস হয়ে যায় কোনো একটা জীব, তাহলে পরিবেশে কি প্রভাব ফেলতে পারে সেগুলো সম্পর্কেও সেখানে জানানো যায়। কোনো উদ্ভিদ উদ্যান বা বটানিক্যাল গার্ডেন সমগ্র বিশ্ব জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উদ্ভিদ বস্তু আদান প্রদানের জন্য সংযোগ রক্ষা করে, যে সেই ঘটনাকে কি বলা হয়? তাহলে বিভিন্ন উদ্ভিদ উদ্যানগুলোই বিভিন্ন বিদেশ থেকে উদ্ভিদকে আমাদের দেশে বা আমাদের দেশের কোনো বিশেষ উদ্ভিদকে বাইরের কোনো দেশে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে এখানে সেটিকে বলা হয় জার্ম প্লাজম বিনিময়, ঠিক আছে। জার্ম প্লাজম বিনিময়ের মাধ্যমেই একটা জীবকে অন্য দেশে স্থানান্তর করা হয় বা অন্য জীব থেকে আমাদের দেশে নিয়ে আসা হয় জার্ম প্লাজম বিনিময়ের মাধ্যমে। পরবর্তী কোশ্চেন, IUCN এর সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই IUCN কোনো জীব যদি বিপদগ্রস্ত হয়, কোনো জীবের সংখ্যা যদি হঠাৎ কমে যায়, তাহলে এরাই সেই জীবটিকে যে বিপদগ্রস্ত বলে ঘোষণা করতে পারে এবং সংরক্ষণের জন্য অনুমোদন দিতে পারে। পরবর্তী কোশ্চেন,
কর্ডাটার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নোটোকর্ড। সব ভার্টিব্রাটারাই কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা ভার্টিব্রেট বা মেরুদণ্ডী নয়, ঠিক আছে। তবুও কর্ডাটা হোক, যেই কর্ডাটাই হোক না কেন, ভার্টিব্রাটা বা যারা ভার্টিব্রাটা নয়, যেমন সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, সকলেরই কিন্তু নোটোকর্ড থাকে। নোটোকর্ড অর্থাৎ সৃষ্টি হওয়া প্রথম একটি মেরুদণ্ডের ন্যায় উপাঙ্গ, যেটি পরবর্তীকালে মেরুদণ্ড গঠন করে, একেই নোটোকর্ড বলা হয়। পরবর্তী কোশ্চেন, রোডোফাইসি গোষ্ঠীভুক্ত সদস্যদের দেহে কোন রঞ্জকের আধিক্য দেখায়? সাধারণত রেড অ্যালগি বা লোহিত শৈবাল বলা হয় থাকার জন্য, ঠিক আছে। তো রেড অ্যালগি কেন বলা হচ্ছে? লাল শৈবাল এই কারণেই বলা হয় তাদের দেহে আরফাইকোএরিথ্রিন থাকে বলে। আরফাইকোএরিথ্রিন, আরফাইকোসায়ানিন এবং অ্যালোফাইকোসায়ানিন, তার মধ্যে এরিথ্রিনটাই হচ্ছে প্রধান, যার জন্য তার দেহের বর্ণ এরা হচ্ছে লাল শৈবাল, এদেরকে বলা হচ্ছে। পরবর্তী কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেকের ফলে উৎপন্ন এন্ডোস্পার্ম প্রদত্ত কোন বীজে অনুপস্থিত থাকে? এক্ষেত্রে এন্ডোস্পার্ম অনুপস্থিত থাকে ছোলার ক্ষেত্রে, ছোলা, এবং এখানে একটি অপশন আছে অর্কিড, যেটি কেটে দেওয়া আছে, এই বইটাতেই কাটাতে ছিল এটাতে, তো অর্কিডও হবে অ্যান্সার, ঠিক আছে। ছোলা এবং অর্কিড, অর্কিড একবীজপত্রী, ছোলা দ্বিবীজপত্রী, এদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম অনুপস্থিত থাকে এদের বীজে। এন্ডোস্পার্ম মানে শস্য। পরবর্তী কোশ্চেন, শিরাবিন্যাস শব্দটির দ্বারা প্রদত্ত কোন বিন্যাস বোঝায়? শিরাবিন্যাস শব্দটির দ্বারা কোন বিন্যাসটি বোঝায়? এখানে পত্র ফলকে সজ্জিত শিরা এবং উপশিরা সমূহকেই বোঝায় শিরাবিন্যাসের দ্বারা। পরবর্তী কোশ্চেন, হাইপেনথোডিয়াম হলো একটি বিশেষ প্রকৃতির কি? হাইপেনথোডিয়াম হলো বিশেষ প্রকৃতির পুষ্পবিন্যাস, যেটি ডুমুর, তারপর ডুমুর এবং বট, অশ্বত্থ, এদের ক্ষেত্রে হাইপেনথোডিয়াম বা উদুম্বর প্রকারের পুষ্পবিন্যাসকে লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোন ফুল এর বৃত্তাংশ ও দলাংশের সজ্জারীতিতে ভালভেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায়? ভালভেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায় ক্যালোট্রপিস প্রসেরা, অর্থাৎ আকন্দ গাছের ক্ষেত্রে ভালভেট পুষ্পবিন্যাস দেখা যায়। এদের বৃতি এবং দলমণ্ডল উভয়ই ভালভেট প্রকারের থাকে। ভালভেট অর্থাৎ প্রত্যেকটা পুষ্পপত্র পাশাপাশি পরপর সাজানো থাকে, কেউ কারো ওপরে নিচে চলে যায় না, পাশাপাশি যখন সজ্জিত থাকে তাকেই ভালভেট বলা হয়। এই যে হিবিস্কাস মানে জবা, জবার ক্ষেত্রে শুধুই বৃতি ভালভেট, কিন্তু যে দলমণ্ডল সেটি কিন্তু টুইস্টেড, তাই এটি অ্যান্সার হবে না। এই ক্যালোট্রপিসের ক্ষেত্রে দুটি, বৃতি দলমণ্ডল দুটিই হচ্ছে ভালভেট। পরবর্তী কোশ্চেন, কোন জীবের জন্য কোষের বিভেদীকরণ সুবিধাজনক হয় এবং কারণে লেখা আছে এর ফলে জীবের কার্যগত সক্ষমতা বৃদ্ধি পায়? কোন জীবের জন্য বিভেদীকরণ যখন সুবিধাজনক হয়, তাহলে এর ফলে কি হয়? জীবের কার্যগত সক্ষমতা, বিভেদীকরণ হলে কোষের বিভেদীকরণ হলে তার নতুন অঙ্গের সৃষ্টি হবে এবং তার কার্যগত সক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে। এর জন্য বলা হবে এ আর উভয়ই সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী কোশ্চেন, মিউকোসার অভ্যন্তরীণ স্তরে অবস্থিত স্তম্ভাকার আবরণী কলা ব্রাশের মতো দেখতে লাগে, আর তারপরে ব্রাশ বর্ডার যুক্ত স্তম্ভাকার আবরণী কলাতে সঠিক সংখ্যক মাইক্রোভিল্লি উপস্থিত থাকে। এর ক্ষেত্রেও তাহলে মাইক্রোভিলাই, ছোট ছোট ভিলাই উপস্থিত থাকে, আর আবরণী তো ব্রাশের মতো হয়, তাই জন্য বলা হচ্ছে এ ও আর সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী কোশ্চেন, আত্তীকরণ মূল সালোকসংশ্লেষে সক্ষম? আত্তীকরণ মূলে ক্লোরোফিল উপস্থিত, অবশ্যই ক্লোরোফিল থাকে বলেই তো সালোক সংশ্লেষটা ঘটাতে পারে, তাই না? তো এক্ষেত্রে এ আর উভয়ই ঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী কোশ্চেন, কুইসেন্ট সেন্টার মূলের অগ্রভাগের অঞ্চলের কেন্দ্রে অবস্থিত? অবশ্যই মূলের অগ্রভাগে কুইসেন্ট সেন্টার আছে, আর এটি সক্রিয় বিভাজন ক্ষমতা যুক্ত কোষ দ্বারা গঠিত। এটি ভুল, এটি সক্রিয় নয়, এটি নিষ্ক্রিয় অঞ্চল, যেখানে এর যে ডিএনএ গুলো সেগুলো বিভাজন হয় না বললেই চলে, কিন্তু এদের ক্ষরণের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে, তাই জন্য বলা হচ্ছে এখানে এ সঠিক কিন্তু আর ভুল। পরবর্তী কোশ্চেন, রাইজোফোরাতে শ্বাসছিদ্র বা নিউমাটোফোর উপস্থিত, যা এক প্রকার হ্যালোফাইট, অবশ্যই হ্যালোফাইট বা লবণাক্ত মৃত্তিকাতে জন্মায়,
লবণাম্ব উদ্ভিদগুলোকেই বলা হচ্ছে হ্যালোফাইট। যারা রাইজোফোরা, এরা লবণাক্ত মৃত্তিকাতে বসবাসকারী একটি উদ্ভিদ, যাতে শ্বাস ছিদ্র বা নিউমাটোফোর এখানের ক্ষেত্রে দেখা যায়। পরবর্তী কোশ্চেন, পার্শ্বীয় ভাজক কলার ও অন্তর্ভুক্ত হলো ফেসিকুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম। এরা প্রদত্ত কোনটি উৎপন্ন করে? এগুলো প্রত্যেকটাই গৌণ ভাজক কলা প্রকারের। ঠিক আছে, ফেসিকুলার ক্যাম্বিয়াম, তারপর ভাস্কুলার ক্যাম্বিয়াম, আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম, এইগুলো সবই হচ্ছে গৌণ ভাজক কলা। প্রাথমিক ভাজক কলা থেকে সৃষ্টি হয় গৌণ ভাজক কলা। এগুলো আবার বিভাজিত হয় উদ্ভিদের বিভিন্ন অংশ গঠনে অংশগ্রহণ করে। যেমন কর্ক ক্যাম্বিয়াম আবরণ গঠন, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম গৌণ জাইলেম গৌণ ফ্লোয়েম, ভাস্কুলার কলা এখানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম তৈরিতে অংশগ্রহণ করে, ফেসিকুলার ক্যাম্বিয়াম এটাও জাইলেম ফ্লোয়েম গঠনে অংশগ্রহণ করে। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোনটির প্রাচীরে ভিত্তি পর্দার উপর এক স্তরে বিন্যস্ত চ্যাপ্টা আকৃতি বিশিষ্ট অনিয়তাকার কোষ দ্বারা আইসাকার আবরণী কলা দ্বারা আবৃত? আইসাকার মানে আঁশের মতো আবরণী কলা থাকে কাদের? সেক্ষেত্রে যে পর্দা দ্বারা ক্ষুদ্রাকৃতি অণু সহজেই পরিবহন হতে সক্ষম। ক্ষুদ্রাকৃতি অণু, এখানে আইসাকার আবরণী কলাকে বলা হয়, মাছের আঁশের মতো দেখতে হয়, আইসাকার বলা হয় এটিকে, বা স্কোয়ামাস এপিথেলিয়াম কলা। এটা খুব পাতলা হওয়ার জন্য কি হয়, এখানে সহজেই কোনো দ্রবণের অণুগুলো পর্দা দ্বারা সহজেই পরিবাহিত হতে পারে। যেমন আমাদের বায়ুথলিতে আছে, শ্বাস নালীতে বায়ুথলি, যেগুলো শ্বাস প্রশ্বাসের সময় সহজেই অক্সিজেন অণুটাকে নিয়ে রক্তে মিশে দিচ্ছে, আবার রক্তের কার্বন ডাইঅক্সাইড থেকে নিয়ে সহজে এই পর্দাটা ভেদ থেকে পেরিয়েই বায়ুথলিতে চলে আসছে এবং আমরা সাথে সাথে বাইরে বের করতে পারছি। তাই ক্ষুদ্রাকার অণুগুলো সহজেই এরা পরিবহন করতে পারে। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোন ফুলগুলিতে অধগর্ভ ডিম্বাশয় দেখা যায়? অধগর্ভ ডিম্বাশয় দেখা যায় সূর্যমুখী, কিউকারবিটা আর ইকজোরা, এদের ক্ষেত্রে অধগর্ভ। অধগর্ভ মানে কি, যে এদের যে ডিম্বাশয়টা সেটি একটি যে পুষ্পাক্ষের উপরে সজ্জিত, সে পুষ্পাক্ষটি একটি গহ্বরের মতো আকৃতি ধারণ করে নিয়েছে এবং তার ভেতরে অবস্থান করতেছে এর ডিম্বাশয়টা, তাই জন্য একে অধগর্ভ বলা হচ্ছে। তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। পরে 21 থেকে 25 কোশ্চেনে একটি লেখা দিয়েছে, এই লেখাটা পড়তে হবে এবং এখান থেকে অ্যান্সার দিতে হবে। সেক্ষেত্রে 24 কোশ্চেন বলা আছে, কোষপর্দায় প্রদত্ত কোন লিপিড সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? অবশ্যই ফসফোলিপিড। ফসফেট এবং লিপিড একসাথে যুক্ত থাকে, ফসফোলিপিড সব থেকে বেশি পরিমাণে এখানে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন বক্তব্যটি কোষপর্দার রাসায়নিক গঠনকে সঠিকভাবে ব্যাখ্যা করে? কোষপর্দার রাসায়নিক গঠনকে সঠিকভাবে ব্যাখ্যা করে কোষপর্দার বহির্দ্বিস্তরীয় ফসফোলিপিড দ্বারা গঠিত, যাতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যুক্ত থাকে। ঠিক আছে, দ্বিস্তরীয় ফসফোলিপিড যা দ্বারা গঠিত, যাতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট গুলো যুক্ত অবস্থায় থাকে। এটি কি হয়, এটা যে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে গঠনে এটাকে লক্ষ্য করা যায়। এটাই হচ্ছে কোষপর্দার রাসায়নিক গঠনকে সঠিকভাবে ব্যাখ্যা করে। পরবর্তী কোশ্চেন, আর্দ্র বিশ্লেষণকারী হাইড্রোলাইটিক উৎসেচক সমৃদ্ধ পর্দাযুক্ত যে থলিবদ্ধ কোষীয় অঙ্গাণু বৃহৎ জৈব অণুর অন্তঃকোষীয় পরিপাক নিয়ন্ত্রণ করে, সেটি হলো লাইসোজোম। অন্তঃকোষীয় পরিপাক কে ঘটাতে সাহায্য করে? লাইসোজোম। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোন কোষীয় অঙ্গাণু জেনেটিক ইঞ্জিনিয়ারিং অংশগ্রহণ করে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভেক্টর হিসেবে ব্যবহার করা হয় প্লাজমিড। এই প্লাজমিডকেই এক জীব থেকে নিয়ে তার মধ্যে নতুন কোনো একটা জিনকে প্রবেশ করিয়ে দিয়ে তারপর ওই যে নবগঠিত যে প্লাজমিডটাকে সেটি নতুন একটি জীবের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়। আর এই পদ্ধতিগুলোকেই বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেভাবে প্রবেশ করানো যায়। তো তাই জন্য এর ক্ষেত্রে প্লাজমিডটাকেই ব্যবহার করা হয়। ইস্টেরিচিয়া কোলাইয়ের PBR 322 প্লাজমিডটি হলো সবথেকে গ্রহণযোগ্য প্লাজমিড এবং আদর্শ প্লাজমিড। পরবর্তী কোশ্চেন, নিউক্লিওলাস প্রদত্ত কোনটির উৎপত্তি স্থল? নিউক্লিওলাস অবশ্যই রাইবোজোম তৈরিতে অংশগ্রহণ করে। নিউক্লিওলাসের অঞ্চলে যে ডিএনএ থাকে সেই ডিএনএ রাইবোজোমের আরএনএ গঠনে অংশগ্রহণ করে, আরআরএনএ গঠনে অংশগ্রহণ করে, বিভিন্ন প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। তাই জন্য নিউক্লিওলাস অঞ্চল আর রাইবোজোম গঠনে অংশগ্রহণ করে বলে বলা হয়। ভুল বক্তব্যটি নির্বাচন করো। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয় বহিঃপর্দা অন্তঃপর্দাযুক্ত, এটা সত্য। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ই অন্তঃপ্রকোষ্ঠ বর্তমান, যেখানে থাইলাকয়েড নামক স্থান থাইলাকয়েড পর্দা দ্বারা ঘেরা থাকে।
তাহলে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া সকলের ক্ষেত্রে তো থাইলাকয়েড থাকছে নি, এখানে শুধু ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে থাকছে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ক্রিস্টি থাকছে, তাই জন্য এটাই ভুল। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়েরই ডিএনএ থাকে, এটাও সত্য। ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার তুলনায় আকারে বড় হয়, এটাও সত্য। পরবর্তী কোশ্চেন 30, যেটির উপস্থিতির জন্য ভাইরয়েড ভাইরাসের থেকে পৃথক সেটি হলো, ভাইরয়েড ভাইরাসের থেকে পৃথক। ভাইরয়েড হলো একটি আরএনএ অণু যেটাতে প্রোটিন থাকেনি, কিন্তু ভাইরাস কি? ভাইরাস হলো যে প্রোটিন দ্বারা গঠিত আবরণ, এর ভেতরে থাকে আরএনএ, সেটাকে একত্রে বলা হচ্ছে ভাইরাস। তো ভাইরয়েড হচ্ছে প্রোটিন আবরণে বিহীন আরএনএ অণুকে বলা হয় ভাইরাস। উচ্চ শ্রেণীর উদ্ভিদের সাথে ছত্রাকের সহাবস্থানকে কি বলা হয়? উচ্চ শ্রেণীর উদ্ভিদের সাথে ছত্রাকের সহাবস্থানকে বলা হয় মাইকোরাইজা। উচ্চ শ্রেণীর উদ্ভিদের সাথে ছত্রাকের সহাবস্থানকে বলা হয় মাইকোরাইজা। উদ্ভিদের সঙ্গে ছত্রাক, যেমন গ্লোমাস নামক ছত্রাক উদ্ভিদের মূলের সঙ্গে যুক্ত থাকে, এখানে VAM ভাস্কুলার আরবাস্কুলার মাইকোরাইজাও গঠন করে নেয়। এটা মাটিতে যে সমস্ত জল থাকে, জলের সাথে মিশ্রিত বিভিন্ন খনিজ মৌলগুলো থাকে, নাইট্রেট, ফসফেট, এগুলোকে এই মাইকোরাইজারা নিয়েই উদ্ভিদের মূলে স্থানান্তরিত করে দেয়, তাই জন্য এটা একটা মিথজীবী সম্পর্কও বলা হয়। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোনটি ট্যাক্সনের অন্তর্গত নয়? ট্যাক্সনের অন্তর্গত নয় হলো, ট্যাক্সনের অন্তর্গত নয় প্রজাতি, রাজ্য, বিভাগ, এগুলো ট্যাক্সনের অন্তর্গত, কিন্তু জীববৈচিত্র্যই হচ্ছে ট্যাক্সনের অন্তর্গত নয়। কারণ ট্যাক্সনের অন্তর্গত, ট্যাক্সন কাকে বলা হয়? এই যে রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই এদের হায়ারার্কির প্রত্যেকটি একককে বলা হয় ট্যাক্সন। কিন্তু এখানে জীববৈচিত্র্য, জীবের যে বৈচিত্র্য, সেটা হচ্ছে জীববৈচিত্র্য, এটি হচ্ছে ট্যাক্সনের অন্তর্গত নয়। হেটেরোসিস্ট লক্ষ্য করা যায় কাদের? নষ্টক। হেটেরোসিস্ট কি? নষ্টকের একটি বহুকোষী কোষ থাকে, বহুকোষী দেহ হয়, তার মধ্যবর্তী মাঝে মাঝের কোনো কোষ খাদ্য সঞ্চয় করে আকৃতিতে স্ফীত হয়ে যায়, গোলাকার আকৃতি ধারণ করে নেয়, এটাকেই বলা হয় হেটেরোসিস্ট, যারা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। পরবর্তী কোশ্চেন, সবচেয়ে আদিম ভাস্কুলার উদ্ভিদ কারা? অবশ্যই টেরিডোফাইট বা ফার্ন হলো সবচেয়ে আদিম প্রকারের। প্রোটোস্টিলি, সাইফোনোস্টিলি প্রকারের স্টিলি এদের মধ্যে লক্ষ্য করতে দেখা গেছে। পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, পার্ট এর লাস্ট কোশ্চেন, যে প্রকার উদ্ভিদে রেণু এবং ভ্রূণ সৃষ্টি হয় কিন্তু সংবহন কলা ও বীজ অনুপস্থিত থাকে, তারা কারা? তাহলে রেণু এবং ভ্রূণ, এখানে রেণু যাদের তৈরি হয়, টেরিডোফাইটের তৈরি হয়, জিমনোস্পার্মদের পরাগ রেণু তৈরি হয়, ব্রায়োফাইটদের তৈরি হয়, রোডোফাইটা এদেরও রেণু তৈরি হয়, এবং রেণু অঙ্কুরিত হয়ে উদ্ভিদ তৈরি করে, ভ্রূণও এদের তৈরি হয়, পুংধানী, স্ত্রীধানী এদেরও তৈরি হয়, কিন্তু সংবহন কলা এবং বীজ অনুপস্থিত। তাদের ক্ষেত্রে এদের সকলের মধ্যে সংবহন কলা এবং বীজ অনুপস্থিত থাকতেছে এই ব্রায়োফাইটদের ক্ষেত্রে, কারণ টেরিডোফাইট থেকেই সৃষ্টি হচ্ছে সংবহন কলা, ঠিক আছে? বীজ তো টেরিডোফাইটদেরও নেই, রোডোফাইটারও নেই, কিন্তু সংবহন কলা এখানে এদের অনুপস্থিত থাকে। সংবহন কলা হচ্ছে টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম। রেণু, ভ্রূণ, সংবহন কলা এবং বীজ, এটার অ্যান্সার হবে রোডোফাইটা। এটা ভুল হয়ে গেছে, এই ব্রায়োফাইটটা ভুল হয়ে গেছে, অ্যান্সার হবে রোডোফাইটা। শৈবালরাই হবে, এখানে কোনোটাই এদের থাকেনি, শৈবালদের মধ্যে এদের কোনোটাই থাকে না। ব্রায়োফাইট অ্যান্সার হবে না, রোডোফাইট হবে।